যে ইউনূস সরকারের বা বর্তমান উপদেষ্টা পরিষদের ভিত্তিটা হলো গণভিত্তি, একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই সরকারটা গঠিত হয়েছে। বিতর্ক নিশ্চয়ই রয়েছে সরকার গঠনের ব্যাপারে, তারপরে সরকারের উপদেষ্টা পরিষদে যাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে এদেরকে নিয়েও যথেষ্ট বাজারে যথেষ্ট বিতর্ক রয়েছে। তাদের দক্ষতা, অভিজ্ঞতা, তাদের এফিসিয়েন্সি, তাদের গ্যাপ অফ কোঅর্ডিনেশন, এগুলো অবশ্যই আছে। কিন্তু আমি মনে করি সব থেকে বড় যে জিনিসটা সেটা হলো যে প্রথম পর্যায়ে দেখেন এই সরকার গঠিত হওয়ার কয়েকদিনের মধ্যেই কিন্তু একটি বড় দল এবং তার যিনি প্রধান, বাংলাদেশে যিনি প্রধান আর কি, তিনি কিন্তু প্রকাশ্য মিটিংয়ে, বড় মিটিং থেকে বলে ফেললেন 3 মাসের মধ্যেই আমরা নির্বাচন দেখতে চাই। এটা নিশ্চয়ই বলেছে, আপনারা সবাই দেখেছেন, পত্রপত্রিকাও দেখেছেন। হ্যাঁ, তো এই কথা যখন বলে তখন স্বাভাবিকভাবে এর পাল্টা এই সরকারের কাছে একটা দাবি এসে যায় যে 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব হবে কিনা। তো এটা তারা এক ধরনের প্রাথমিক একটা বলতে পারেন যে এক ধরনের ধাক্কাই বলা যায় এটাকে। আচ্ছা, যাই হোক, এখানে যেটা ঘটেছে এটা হলো যে যখন 24-এর এই গণ অভ্যুত্থানটা হলো, আমি এটাকে বিপ্লবী সরকার এই কারণে বলতে চাই না, অনেকে বলেন এটা, ফরহাদ মজার সাহেবও বলেন যে এটা বিপ্লবী সরকার ঘোষণা, এই জন্য চাই না কারণ একটা বিপ্লবী সরকারের বিপ্লব ঘটানোর জন্য একটা স্ট্রাকচার থাকে, একটা রোড ম্যাপ থাকে, একটা সিস্টেমের মধ্যে দিয়ে তারা যায়, ধাপে ধাপে যায়। কিন্তু বিষয়টা আমাদের এইবারের যে অভ্যুত্থান ঘটেছে সেটা কিন্তু ওইভাবে হয় নাই। বলা যায় কোটা আন্দোলনের সাথে আপনার দীর্ঘ 15 বছরের যে বঞ্চনা, দীর্ঘ 15 বছরের অবিচার, অনাচার, হত্যা, গুম, খুন, রাহাজানি, তার সাথে আয়না ঘরে মানুষকে নিয়ে বন্দি করে রাখা, তাকে অন্ধ করে ফেলা, অত্যাচার করা, নিপীড়ন করা, এর সাথে ধরেন যে মানে যেটাকে বলবো যে গায়েবী মামলা টামলা, হাজার হাজার নেতা কর্মীকে তারা বন্দি করে ফেলেছে। এই যে 15 বছরে মানুষের পর দুর্বিষহ নির্বিঘ্ন একটা মানে ফ্যাসিস্ট সরকার বসেছিল, এই জায়গাটাকে আপনার মানে মানুষ এখান থেকে মুক্তি চাচ্ছিল, মানুষ এখান থেকে বের হয়ে আসতে যাচ্ছিল, মানুষ শ্বাস প্রশ্বাস নিতেও তাদের কষ্ট হচ্ছিল। আপনার সরকারের প্রত্যেকটি অঙ্গকে, বিচার বিভাগ বলেন, পুলিশ বিভাগ বলেন, আর্মি বলেন, বিডিআর বলেন, বিজিবি বলেন, যতগুলো, পিএসসি বলেন, আপনার বিশ্ববিদ্যালয়ের ভিসি পদায়ন, নিয়োগ, প্রমোশন, চাকরিচ্যুতি, সবগুলো মিলায় কিন্তু দেশে একটা ভয়াবহ রকম অসন্তোষ, ভয়াবহ রকম বিরক্তির মানে পরিবেশ জনগণের মধ্যে বিরাজ করছিল। এই জায়গা থেকে তারা একটা পরিবর্তন চাচ্ছিল, কিন্তু পরিবর্তনটা ঘটাবে কিভাবে হবে? কোটা আন্দোলন হলো, কোটা আন্দোলন না মেনে নেওয়ার পরে যাই হোক তারপরে তার আসলো কি বলে যে কোথায়, এরপরে আস্তে 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 এটা মানে একক আন্দোলনে পরিণত, হাসিনা তুই কবে যাবে, এই আন্দোলন শুরু হয়ে গেল। এবং এই আন্দোলনের ভয়াবহতা এমন একটা রূপ নিল, আমরা কিন্তু এরশাদ বিরোধী আন্দোলন করেছি, আমরা তাকে স্বৈরাচার, এখন দেখি যে এরশাদ তো কোনো স্বৈরাচারই না। এই শেখ হাসিনা সরকার যে পরিমাণ স্বৈরাচার ছিল ওই তুলনায় তো এরশাদকে ক্ষমা করলেও বোধহয় ওটা আমাদের মাফ হবে না, যতটা স্বৈরাচার আমরা বলেছি ছাত্র জীবনে, বুঝছেন? তো সুতরাং এই স্বৈরাচারের কোনো সীমারেখা ছিল না। এবং আমি মনে করি যে এইখানে এই মাত্র জুলাই এবং জুলাইয়ের 15 তারিখের পর থেকে 16 তারিখ যখন আপনার রংপুরে যখন কে হত্যা করা হলো, যে ওই ছাত্র কি নাম তা ভুলে গেছে, এই মুহূর্তে মনে আসছে না, তাকে যখন হত্যা করা হলো তারপর আবু সাঈদ বেগবান হয়ে গেল। বেগবান হয়ে 5 মানে 3, 4, 5 আমি ঢাকা শহরে, আসাদুজ্জামান সাহেব, আমরা ইতিহাসটা জানি, আমরা আলোচনা করছি যে আমাদের এই
এই গভর্নমেন্টের ডেলিভারি। আমি কেন বলতেছি ওই যে আইডেন্টিটি ক্রাইসিসের যে কথাটা উনি নিয়ে আসছেন, আমি ওই জায়গায় আসছি যে এটা একটা বড় কারণ আর কি। আমরা যে আপনার হঠাৎ করে মানে বিধাতাও হয়তো অসন্তুষ্ট ছিলেন, সীমা লঙ্ঘন করেছেন, যার জন্য এই এবং 3 দিন পর 3 দিন কিন্তু দেশের সরকার ছিল 3 দিনের মধ্যে তারপরে ডক্টর ইউনূস সাহেব যখন বাইরে ফ্রান্সে তখনই উনি সাক্ষাৎকার দিলেন, হ্যাঁ ইন্ডিয়ান মানে ইয়েতে আল জাজিরায় সাক্ষাৎকার দিলেন, উনি সেই জায়গায় কিছু কথাবার্তা বললেন। এর মধ্যে উনি ফিরে এসেই আমার মনে হয় যে এই জায়গায় মানে এটা অনেকেই ভাসুরের নাম মুখে নিতে চায় না, বুঝছেন, যে আপনি দেখেন পরবর্তী পর্যায়ে 626 জন আমাদের যে ছিলেন কি বলে যে আপনার কাদের সাহেব জেনারেল সেক্রেটারি সহ এতগুলো মানুষ কোথায় গেল, কিভাবে গেল, কেমন করে পালিয়ে গেল, এই কোশ্চিনটা আজ পর্যন্ত বৃহৎ দল বলেন, ছোট দল বলেন, ছাত্ররা বলেন, ডক্টর ইউনূস সাহেবের কেউ কি করেছে, কোনো মিডিয়া শুনেছেন? তাহলে এটার জন্য কারা দায়ী? আপনি যাকে দিয়ে ভূত তাড়াবেন, যে সরিষা, সেই সরিষার মধ্যে যদি ভূত থাকে কেমন করে তাড়াবেন? সুতরাং আমি ডক্টর ইউনূসকে কিরণ ভাই যেভাবে পলাশ ভাই যেভাবে বললেন, আমি এভাবে বলতে চাই না, কারণ তাদেরকে তো সহযোগিতার কথা প্রাথমিক পর্যায়ে সিটিং এ সবাই বলেছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা গেল যে তাদের মধ্যে বিরোধ। এক পক্ষ জামাত ইসলাম সহ ছাত্ররা চাচ্ছে, তারা সরকারকে সংস্কার করতে বলছে। আসলেই কিন্তু সংস্কার দরকার রাষ্ট্রের দেশে। নির্বাচন তো আমরা দেখেছি অনেকগুলো, এবং 4-4টি নির্বাচন কিছুটা ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও জনগণ কিন্তু রিসিভ 91 নির্বাচন, 96 নির্বাচন, 2001-এর নির্বাচন, 2008-এর নির্বাচন, এগুলোর প্রতি কিন্তু জনগণ মেনে নিয়েছে এই নির্বাচন। পরবর্তী শেখ হাসিনার 3টা নির্বাচন, বিনা ভোটের নির্বাচন, আমির নির্বাচন আর ডিক্লারেশনের নির্বাচন, 154টা সিনে, এই যে এতগুলো ঘটনা ঘটেছে, মানুষের যে সীমাহীন আকাঙ্ক্ষা, মানুষের যে সীমাহীন চাওয়া পাওয়ার সমস্ত গিয়ে জুটছে এখন আমাদের উপদেষ্টা পরিষদের। তারা কোথায় যাবে বলেন? আপনি আমি আমরাই যদি যেতাম, আমরা কি এতগুলো চাওয়া পাওয়াকে অ্যাড্রেস করার প্রথম যে জিনিসটা আমি মনে করি সেটা হলো তাদের। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি আমি প্রশ্ন করি, আপনি একটা চ্যালেঞ্জ যখন দেখলেন, আপনি 10 জনকে আপনি মোকাবেলা করবেন, সংখ্যা বাড়াতে হবে, আপনাকে 20 জন করতে হবে। এত যদি সমস্যা হয় তাহলে আমাদের সদস্য বাড়াতে হবে, যোগ্য লোককে আনতে হবে। উপদেষ্টা পরে তাহলে তো হবে। আসতেছি ভাই, আমি বলি যে এতগুলো সমস্যাকে অ্যাড্রেস করার জন্য যে পরিমাণ ইফেক্টিভ এফিশিয়েন্ট নেওয়া দরকার, নেপোটিজম ফেভারিটিজমের ঊর্ধ্বে ওঠে, বুঝছেন, কোন রাগ অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে নেপোটিজম, ফেভারিটিজম, রিজিওনালিজম এগুলোর ঊর্ধ্বে উঠে আমরা ডক্টর ইউনূসের কাছে, জাতি ডক্টর ইউনূসের কাছে আশা করেছিল যে তিনি এমন একটা পরিষদ উপহার দেবেন যেই পরিষদ হবে স্মরণকালের শ্রেষ্ঠ পরিষদ।